হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা যারা রেলে চাকরি করতে চাও, ইয়েস ইন্ডিয়ান রেলওয়ে যারা যারা চাকরি করতে চাও, কমেন্টে লেখো যে ইয়েস স্যার আমি চাকরি করতে চাই, এবং তার সাথে কমেন্ট করো যে তোমার জেলার নাম। বলে রাখি তোমাদের জন্য সুখবর, খুশির খবর, রেলওয়ের তরফ থেকে কিন্তু এনটিপিসির ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে। বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি আজকে ভিডিওতে তোমাদের বলবো, আমার একটু লেট হয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি, বাট এই বিষয়টা তোমাদের বলবো কারণ অনেকেই কিন্তু বিষয়টা জানে না। দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, নোটিফিকেশন বেরিয়ে গেছে। বয়স কত? এখানে 18 হবে, এটা 18 থেকে 35 বছর, ঠিক আছে। কোথাও কোথাও একটু বেশি ছাড় আছে, কোথাও কোথাও কম ছাড় আছে। উচ্চ মাধ্যমিক পাশে কিছু কিছু ভ্যাকেন্সি আছে, কিছু কিছু ভ্যাকেন্সি আছে যেখানে গ্র্যাজুয়েশন চাইবে, ঠিক আছে। তারপরে বলি যে তোমাদের শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে আবেদন এবং তাদের জন্য কিন্তু ফ্রি ট্রেনিং, অর্থাৎ চাকরি পর যে ট্রেনিংটা হয় সেটা কিন্তু বিনামূল্যের। ওকে, আর বলে রাখি সেফ জোন, শুধুমাত্র যে ভ্যাকেন্সি নিয়ে বলবো তা কিন্তু না, এখানে একটা বিষয় বোঝার আছে। রেলে চাকরি কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি জোন সিলেক্ট করা মোস্ট ইম্পর্টেন্ট। এবং বলে রাখি, আমার অনেক বন্ধুরা আছে এমন যে ভাবতে ভাবতে হয়তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে গেছে, সেই ভাবতেই থাকলো কোন জোনে ফর্ম ফিল আপ করবে। তো আমি তোমাদেরকে আজকে বলবো কোন কোন জোনগুলো সেফ, ঠিক আছে। কেউ কেউ আছে যারা 30 পেয়ে চাকরি পেয়ে যায়, আবার কেউ কেউ আছে 70 পেয়ে চাকরি পায় না, এটা একদম ফ্যাক্ট। তো আজকের ভিডিও তোমাদের বলবো যে কোন জোনগুলো সেফ, কোথায় কাট অফ কম গিয়েছিল আগের বছর এবং এবছরও চান্স আছে প্রতি বছরই কিন্তু কাট অফটা একটু কমই যায়, কোন জায়গাটা সেটা তোমাদের বলবো। তো প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, কারণ এনটিপিসি এরপর কিন্তু বলে রাখি রেলে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো আপকামিং আসছে। এরপর দেখবে গ্রুপ ডি ভ্যাকেন্সি আসবে, খুব শীঘ্রই বেরোবে, ঠিক আছে। এগুলো পরপর কিন্তু আসবে। তো একটু কমেন্ট করো, লাইক করো এবং নিজের নিজের জেলার নাম এবং নিজের নিজের যে যেটা দরকার, ঠিক আছে, কেমন লাগলো ক্লাসটা আজকে ভিডিওটা সেটা কমেন্ট করে দেবে, ঠিক আছে। ফার্স্টে বলি, নোটিফিকেশন বেরিয়ে গেছে যেখানে দুটো ক্যাটেগরি বেরিয়েছে। আমি বলে রাখি, ফার্স্টে যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল একটা আছে, একটা এইচএস লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল, একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। যেটা গ্র্যাজুয়েট লেভেল সেখানে মাথায় রাখবে, সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 8113টা, ঠিক আছে। অর্থাৎ যারা স্নাতক পাশ করেছে, সে বিএসসি, বিকম, বিএ যে পাশ করে থাকো না কেন, যে কোনো সাবজেক্টে পাশ করে থাকো না কেন, তোমরা আবেদন করতে পারছো। আর এনটিপিসি ফুল ফর্মটা কী সবাই হয়তো জানে না। এনটিপিসি ফুল ফর্মটা কমেন্ট করো, ঠিক আছে। এনটিপিসি ফুল ফর্মে হয়তো অনেকে জানো না। তো বলে রাখি, এনটিপিসি কিন্তু ওই এনটিপিসি নয় যেটা আমরা দেখেছি যে আর একটা এনটিপিসি হয়, ফারাক্কায় যেমন এনটিপিসি একটা আছে, ওটা কিন্তু নয়। এই এনটিপিসি ফুল ফর্ম হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি, ঠিক আছে। এটা রেলের বিভিন্ন ভ্যাকেন্সিগুলো থাকে, তো যেমন কিছু ভ্যাকেন্সি থাকে যেখানে টেকনিক্যাল স্টুডেন্ট নেবে, যেখানে আইটিআই লাগে, যেখানে তোমার বিটেক লাগে, এমটেক লাগে, এরা আবেদন করতে পারে। কিন্তু এই একটা ভ্যাকেন্সি যেখানে কিন্তু কোনো আইটিআই লাগে না, যেখানে তোমাকে আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স চাইবে না, কিচ্ছু লাগে না, শুধুমাত্র স্নাতক পাস, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, অথবা তুমি যদি এইচএস পাস করতে হবে তাও আবেদন করতে পারবে, ঠিক আছে। তো একটা সুবর্ণ সুযোগ, রেলে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু পেয়েছো। এবার বলে রাখি, যেটা গ্র্যাজুয়েট পাস সেখানে হচ্ছে 8113টা ভ্যাকেন্সি আছে, এটা অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা বলছি, সেটা হচ্ছে তোমার যেটা 12th স্ট্যান্ডার্ড, সেখানে বলেছে 3000 কত সামথিং এরকম, ঠিক আছে, 3100 কত সামথিং ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা হচ্ছে এইচএস লেভেলের। ওকে, এবার তোমাদের বলে দিই, দেখো এই যে পুরো ডিটেলস, ঠিক আছে, এখানে লেখা থাকবে, আমি বলে দিই একটা একটা করে। ফার্স্টে বলি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষাটা নেবে, ঠিক আছে, আরআরবি বলা হয়, এই জন্য বলেছি। দেখো, আরআরবি এনটিপিসি, তো আরআরবি ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এবার পরে দেখো এই যে বিভিন্ন পোস্টগুলো আছে, যেমন গ্র্যাজুয়েট লেভেলে কিছু পোস্ট আছে, কিছু পোস্ট আছে যেগুলো তোমার হচ্ছে কি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে, অর্থাৎ যারা এইচএস পাস করেছো। তো গ্র্যাজুয়েট লেভেলে কী কী পোস্ট আছে সেটা বলে দিই। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, অর্থাৎ দেখবে যারা তোমার টিকিট বুকিং সেন্টারে দেখবে একজন টিকিট বুক করে, একজন সুপারভাইজার থাকে, তো ওখানে সুপারভাইজার পোস্টে যে চাকরিটা সেটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে স্নাতক পাশে। তারপরে রাখি স্টেশন মাস্টার হতে গেলে কিন্তু গ্র্যাজুয়েশন চাইবে, ঠিক আছে। তারপরে দেখো গুডস ট্রেন ম্যানেজার, দেখবে যারা ট্রেনের ম্যানেজার, অর্থাৎ যারা তুমি গুডস গার্ড হয় না, যারা দেখবে ট্রেনের একদম পিছনে থাকে, ঠিক আছে, ওরা কিন্তু সব মানে ওদেরকে বলা হয় ট্রেনের গার্ড, ঠিক আছে, বা ম্যানেজারও বলতে পারো। ওরা হচ্ছে কিছু গুডস মানে কি, যেখানে মালবাহী যে সমস্ত গাড়িগুলো হয়, অর্থাৎ মালগাড়ি যে সমস্ত, সেই মালগাড়িতে তোমাদের কিন্তু এই ট্রেনের ম্যানেজার নিয়োগ হচ্ছে, এটাও কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তো এটাও ঠিক তাই, ঠিক আছে, অ্যাকাউন্টের ব্যাপারগুলো আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই হচ্ছে ভ্যাকেন্সি, সেগুলো সব গ্র্যাজুয়েট লেভেলের। আর কিছু পোস্ট আছে যেটা আন্ডার গ্র্যাজুয়েট, যেটা এইচএস পাশে আবেদন করতে পারবে, সেগুলো কী কী দেখো। ফার্স্ট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটাও তাই সেম, ঠিক আছে। এই যে টিসি ব্যাপারটা আছে না, ঠিক আছে, এগুলো কিন্তু এর মধ্যেই পড়ে। দেখো ট্রেন ক্লার্ক, ঠিক আছে, ট্রেনের ক্লার্ক থাকে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু রেলের ভ্যাকেন্সি এবং পুরোটাই গভর্নমেন্ট জব, কোনো আলাদা কোনো ব্যাপার নয় যে এখানে হয়তো অন্য জায়গায় হয়তো করতে তা না। অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে, এনিওয়্যার তুমি আবেদন করতে পারো, ঠিক আছে।
দেখো নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি, আরআরবি এটা দেখে নেবে যার মতো করে সম্ভব। আচ্ছা, অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েট, এই যে ব্যাপারটা বলছিলাম, গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে 8,113টা। আর যদি বলি এইচএস লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে মাত্র 3,445টা। অবশ্যই ভ্যাকেন্সিটা বাড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এটা বেড়ে কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি হওয়ার কথা গ্র্যাজুয়েট লেভেলটা, এবং এটাও কিন্তু তাই অনেকটা বেড়ে যাওয়ার কথা আছে। ঠিক আছে, এবার এটা ভবিষ্যতে বলা যাবে। প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখেছো যে নোটিফিকেশন বেরোনোর পর আবার কিন্তু ভ্যাকেন্সি বার করেছে। যেমন কিছুদিন আগে রেলের এএলপি টেকনিশিয়ানের ক্ষেত্রে তাই হয়েছিল। আমরা অনেকেই, আমি তো নিজে যেহেতু আইটিআই কলেজের টিচার, তো আমি ওই ফর্মটা ভাবছিলাম ফিল আপ করবো, বাট ওই ভ্যাকেন্সি দেখে ফিল আপ করিনি। পরে দেখে ভ্যাকেন্সি অনেক বেড়ে গেছে, প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। তো এখন আফসোস তো হচ্ছে একটুই। যাই হোক, তো রেলে চাকরি করার একটা বিরাট বড় সুযোগ যখন পেয়েছো, ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, আর এখানে কাট অফও অনেক কম যায়, আমি কাট অফটা বলবো লাস্টে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন মোড হচ্ছে কিন্তু অনলাইনে, তোমাকে অফলাইনে পাঠাতে পারবে না বা আবেদনও করতে পারবে না, শুধুমাত্র অনলাইনে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখো, 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 13 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, যেটা গ্র্যাজুয়েট লেভেলের। আর যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেটা এখানে দেখতে পাচ্ছ 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত চলবে। ঠিক আছে, অর্থাৎ সবগুলোই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তুমি গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো, তুমি তাও এই যে এইচএস লেভেল সেটাও আবেদন করতে পারছো, এবং যদি গ্র্যাজুয়েট লেভেল হতো তুমি দুটোই আবেদন করতে পারছো, মূল কথা। ঠিক আছে, আর যদি এইচএস পাস করে থাকো, শুধুমাত্র এই আন্ডার গ্র্যাজুয়েটটা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই দেখো কোয়ালিফিকেশন শুধু যা আছে এইচএস পাস এবং বলে রাখি গ্র্যাজুয়েট পাস, দুই রকম কোয়ালিফিকেশন আছে। এই যে বয়সের ব্যাপারটা যেটা বলছিলাম, বয়স দেখো লেখা আছে 18 থেকে 33 এবং একটা হচ্ছে 18 থেকে 36। ঠিক আছে, একটা এই ব্যাপারটা আছে। যারা এসসি এসটি তারা তো ছাড় পাচ্ছ, যেরকম এসসি এসটি অফিসার ছাড় পায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সিলেকশন প্রসেস। সিলেকশন কিন্তু ফার্স্টে হবে CBT 1 মানে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে। ঠিক আছে, এটা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। মেয়েদের ক্ষেত্রে বিনামূল্যে, কীভাবে সেটা বলছি দেখো। তাহলে CBT 1 হলো, তারপর দেখো CBT 2 অর্থাৎ কম্পিউটার বেসড, যেটাকে মেন্স পরীক্ষা বলো, সেই মেন্স পরীক্ষার মতোই। ঠিক আছে, তারপর দেখো স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট মানে কাদের হবে, সবার কিন্তু হবে না। স্কিল টেস্ট হবে যারা এই টাইপিস্টের ক্ষেত্রে আবেদন করছো তাদের কিন্তু স্কিল টেস্ট হবে কম্পিউটার বসে। ঠিক আছে, তারপর দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের মেডিকেল টেস্ট করে তোমাদের জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস, অর্থাৎ খুব একটা সহজ কিন্তু নয় যতটা ভাবছো। আর এই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এবার তোমাদের নিয়ে যাবো, দেখো এই হচ্ছে তাদের তারিখগুলো, যেটা আমি এতক্ষণ বলছিলাম সেই তারিখগুলো বলে দেওয়া আছে। ফর্ম ফিল আপ কবে করবে, কবে লাস্ট ডেট। ঠিক আছে, মডিফিকেশন অর্থাৎ এডিট কীভাবে করবে, কত তারিখ থেকে কত তারিখ করবে, এবং পরীক্ষার ডেট। ঠিক আছে, বলে কি পরীক্ষার ডেটটা এখনও ডিক্লেয়ার করেনি, তবে ধরে নিয়ে চলো যে খুব শীঘ্রই কিন্তু এটা ঘোষণা করে দেবে। ঠিক আছে, কবে পরীক্ষা হবে সেটা কিন্তু ঘোষণা করে দেবে। আচ্ছা, এবার চলে আসি যে বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি। যেমন দেখো গুডস গার্ড ম্যানেজার, যারা ওই যে মালগাড়ি যারা গার্ড থাকে তাদের জন্য ভ্যাকেন্সি আছে 3,144টা। এরকমভাবে প্রত্যেকটা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে নিজের মতো করে, যেটা যদি সম্ভব হয় তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো এই যে ব্যাপারটা বলবো যে ভ্যাকেন্সি বিভিন্ন জোন ওয়াইজ। ঠিক আছে, এইটা একটা বোঝার ব্যাপার আছে। এতক্ষণ যেটা বললাম সেটা তো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট ডিটেলস তোমাদের বলে দিলাম, যোগ্যতা, বয়স সব কিছু বলে দিয়েছি। ঠিক আছে, এবার আসি মেন জায়গাটা, যেটা সেফ জোন কোনটা। দেখো বিভিন্ন জোন হয়। জোন মানে কি, বিভিন্ন, দেখো আমরা যেমন কি আমরা আমাদের বাড়ির আশেপাশে ফর্ম ফিল আপ করতে চাই, যেমন আমাদের যেমন আরআরবি কলকাতা আছে, আরআরবি মালদা আছে, এবং আরেকটা আছে আরআরবি শিলিগুড়ি। কার কোনটা কাছে হবে সেটা কমেন্ট করো। ঠিক আছে, কার কোনটা কাছে হবে। আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আরআরবি কলকাতা কার কাছে হচ্ছে, যাদের বাড়ি আশেপাশে কলকাতা তারা ওখানে হয়তো আবেদন করে দেবে। আবার কারোর বাড়ি আছে আরআরবি তোমার হচ্ছে কি শিলিগুড়ির কাছাকাছি, কারোর হতে পারে তো মালদার কাছাকাছি। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। প্রথম ভুল যেটা সেটা হচ্ছে এইটা, যে বাড়ির কাছেই যেটা সেটা ফিল আপ করবো। হ্যাঁ, যাদের ভালো মেরিট আছে, যারা জানো যে আমি ভালো স্কোর করতে পারবো, তারা কিন্তু আবেদন করে দিতে পারো যে কোনো জায়গায়। যাদের একটু অসুবিধা আছে, না আমি একটু সেফ জোনে আবেদন করবো যাতে আমার ফর্মটা ভালোভাবে ফিল আপ হয় এবং আমি এখানে চাকরিটা পেয়ে যাই। এখানে আমি কাট অফটা দেখাবো একটু পরে। এই দেখো এটা কাট অফ, এইটা হচ্ছে কাট অফটা একটু পরে বলবো। আগে বলি জোন ওয়াইজ ভ্যাকেন্সি সব থেকে বেশি কিন্তু আমাদের কলকাতায় রয়েছে। আমি যদি দেখাই, দেখো প্রত্যেকটা ভ্যাকেন্সি দেখো, দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদে 516টা আছে, আজমিরা আছে 132টা। এভাবে কিন্তু ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছ। সব থেকে যদি বেশি বলি কলকাতা, দেখতে পাচ্ছ 1382টা ভ্যাকেন্সি, সব থেকে হাইস্ট, সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু কলকাতার আছে। আর এখানে কিন্তু অন্যান্য রাজ্যের ছেলেরাও আবেদন করবে, অর্থাৎ তুমি ভেবো না যে কলকাতার বাসিন্দা মানে শুধু কলকাতারই ছেলেরা আবেদন করবে, তা কিন্তু নয়। অন্যান্য বিভিন্ন ডিভিশন থেকে, হয়তো উত্তরপ্রদেশ থেকে কেউ আবেদন করে দিল, হয়তো বিহার থেকে কেউ আবেদন করে দিল, হয়তো মানে এটা কোনো লিমিটলেস। ঠিক আছে, তুমি আবেদন করতে পারো উত্তরপ্রদেশে, তুমি আবেদন করতে পারো হয়তো উত্তরাখণ্ডে। ঠিক আছে, এটা কোনো ব্যারিয়ার নেই, তুমি যে কোনো জায়গায় আরআরবিতে আবেদন করতে পারো। এবার কি হয়, ছেলেমেয়েরা ভাবে যেখানে বেশি ভ্যাকেন্সি সেখানে আবেদন করবো, এটাও কিন্তু একটা ভুল। ঠিক আছে, ওখানে মাথায় রাখবে
100% কম্পিটিশন বেশি হবে, 100%। কারণ ছেলেমেয়েরা চাইবে যে বেশি ভ্যাকেন্সি সেখানে আমি ঝাঁপাবো, আবার যেখানে কম ভ্যাকেন্সি সেখানে ঝাঁপালে সেখানে তুমি পাওয়ার চান্স খুব কম থাকে। তো এইখানে একটু বুদ্ধি খাটাতে হয়, ঠিক আছে। আমাকে দেখতে হবে আগের বছর কাট অফ কত গিয়েছে, সেই কাট অফের নিরিখে আমি বলতে পারি এই জোনগুলো ভালো, সেখানে ভ্যাকেন্সি কম থাকুক বেশি থাকুক, ঠিক আছে। সেই জায়গাগুলো বেছে আমি বলতে পারি যে জোনগুলো একটু সেফ, ঠিক আছে। আমি দেখো তোমাদেরকে আগে বলি পশ্চিমবঙ্গে কী কী আছে জোনগুলো, তুমি যে কোনো জোনে আবেদন করতে পারো, কিন্তু কী কী জোন আছে একবার দেখে নাও। দেখো কলকাতা, তার পাশে দেখো মালদা আছে, মালদা কিন্তু 198টা, কত কম দেখেছো ভ্যাকেন্সি, কিন্তু মালদাতে কিছুই নেই বলতে গেলে। এবার আসছি তোমার হচ্ছে গিয়ে আর একটা শিলিগুড়িতে দেখে দিই, শিলিগুড়িতে আরও কম, ঠিক আছে, শিলিগুড়িতে আরও কম। এই তোমার শিলিগুড়িতে 40টা মাত্র ভ্যাকেন্সি, অল ওভার ইন্ডিয়া থেকে মাত্র 40টা ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি দেখে হয়তো মনে হবে স্যার এত কম ভ্যাকেন্সি, এটা তো কিছু হওয়ারই না। দেখো যাদের ভ্যাকেন্সি নেওয়ার তারা কিন্তু ঠিক এখান থেকে ভ্যাকেন্সি নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর এবার আমি বলবো কাট অফটা যখন শুনে তোমার অবাক হয়ে যাবে, ঠিক আছে। তার আগে বলে দিই ফর্ম ফিল আপ করতে হলে ফি লাগবে একটা, ঠিক আছে। এটা শুনে হয়তো ভাববে স্যার আপনি তো বললেন মহিলাদের জন্য ফ্রি, তাহলে এখানে কেন লেখা আছে? হ্যাঁ আছে, তবে এই রেলের একটা ব্যাপার বলি, রেলে একটা ব্যাপার আছে মজার ব্যাপার, সেটা কি, তুমি ফর্ম ফিল আপ করার সময় দেখো যারা জেনারেল এবং ওবিসি তারা কিন্তু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, আর তার মধ্যে মহিলা পড়তে পারো, ঠিক আছে। মহিলাদের দেখো লেখা আছে SC ST মহিলা, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার, এদের জন্য রয়েছে দেখো 250 টাকা। এবং বলে রাখি যখন তুমি ফার্স্ট পরীক্ষা দিয়ে দেবে, ফার্স্ট পরীক্ষা দেওয়ার পর তোমার কিন্তু পুরো টাকাটাই ব্যাক করে দেবে। অর্থাৎ তুমি যদি পরীক্ষায় বসো তোমাকে 250 টাকায় তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আর যারা জেনারেল তাদের কিন্তু 100 টাকা কেটে বাকি যে 400 টাকা ব্যাক করে দেবে। মজাদার লাগলো? তা মানে মেন কথা হচ্ছে তোমার কাছে টাকা কাটছে, আমি জানি না কী মানে হয়, কিন্তু যাই হোক এটা খুবই মজাদার ব্যাপার যে তোমাকে লাগবে সে 100 টাকায়, তা তুমি কি ফালতু 400 টাকা মানে পেমেন্টটা বেশি করতে হচ্ছে, তোমাকে ফেরত দিয়ে দিবে অবশ্যই, কিন্তু এটা করতে হয়, এটা নিয়ম আছে এটাই এই রেলের, ঠিক আছে। বেশ, আর যদি কেউ পরীক্ষা দিতে না যায় সেক্ষেত্রে তার টাকা জলে গেল, ঠিক আছে, টাকা ফেরত আসবে না। আমার ক্ষেত্রে হয়েছিল একবার RPF আবেদন করেছিলাম, তখন সম্ভবত 2018 এরকম সামথিং হবে, তখন চাকরি বাকরির জন্য প্রচুর চেষ্টা করতাম, আমি ফর্ম ফিল আপ করেও যাইনি পরীক্ষা দিতে, তো টাকাটা তো বাদে গেছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলাম ফালতু কোনো কিছুই হয়নি, ঠিক আছে। এরকম করবে না, পরীক্ষার জন্য পড়াশোনা করো, একটু মন দিয়ে পড়ো। আর সত্যি কথা বলতে কম্পিটিশন আছে, অবশ্যই আছে, কিন্তু সেখানে তোমার স্কোরটা ভালো করতে হবে, তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর কতদিন ভয় পালাবে বলো তো, যে এখানে ভ্যাকেন্সি কম, ওখানে হবে না, ওখানে কাট অফ বেশি, ওখানে ছেলেমেয়েরা আবেদন করবে, আর কতদিন? এইবারও যদি ফর্ম ফিল আপ না করো, যখন বয়সটা পেরিয়ে যাবে তখন কী হবে? তো মনকে শান্ত করো এবং ভাবো একবার যে না, এখনই সুযোগ, এখনই আমাকে নিতে হবে। আর বলে রাখি রেলের রিক্রুটমেন্ট এমনই হয় যে কোনো দুর্নীতি হয় না। আমরা দেখেছি বিভিন্ন চাকরিতে প্রচুর দুর্নীতি, এই যে টেট মামলা এতদিন ধরে চলছে, DLED করে সব বসে আছে ফালতু, কী লাভ হচ্ছে বলো? এটাতে করে কোনো লাভ হচ্ছে? কোর্ট কেস করে বসে আছে, কোথায় আন্দোলন করছে, পুলিশ ঠেঙেই চলে যাচ্ছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা কোনো লাভ হবে? কিছুই লাভ হবে না। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে কী অবস্থা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রেলের রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু এই দুর্নীতিটা হয় না। হতে পারে সময় লাগে, কিন্তু এই দুর্নীতি, প্রচুর দুর্নীতি, এই জিনিসটা হয় না। সেটা হলেও সেটা আমাদের জানাশোনার বাইরে, ঠিক আছে, খুব কম, সেটা আমরা বলতে পারি না 100%, ওটা কেউ বলতে পারে না। কিন্তু যেটুকু দেখেছি, যতজনকে দেখেছি, সবাই কিন্তু ওই বিনা ডোনেশন বা ওই রকম ঘুষ ফুস না দিয়ে কিন্তু চাকরি পেয়েছে। এটা রেলের একটা বড় ব্যাপার, ওই জন্যই রেলকে আমরা খুব শ্রদ্ধা ভক্তি করি, ঠিক আছে। সবার একটা পছন্দের চাকরি রেলের, ঠিক আছে। চলো এবার যে ব্যাপারটা দেখো, পরীক্ষায় কী কী পড়তে হবে। পরীক্ষা হবে CBT 1-এ দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ যেটাকে জিকে বলতে পারো। তারপরে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স আছে, এবং তারপরে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, অর্থাৎ রিজনিং চ্যাপ্টারটা আছে। তো এগুলো দেখে নেবে। পার্ট 1 যেটা, পার্ট 2 সেমি আছে, কিন্তু একটু কোয়েশ্চেনের লেভেলের হায়ার ফের থাকে, মানে পার্ট 1 দেখালে খুব ইজি থাকলো, একটু ইজি থাকলো, পার্ট 2 একটু কঠিন থাকলো, ঠিক আছে, এইরকম ব্যাপারটা থাকে। এইবার বলি সব থেকে মেন জায়গা, যে স্কোর, সেফ জোন কোনটা। সেফ জোন দেখো, আমি তোমাকে যেটা বলেছিলাম যে 30-40 পেলেও অনেক জোনে পাস করে যায়, অনেকে 70 পেয়ে পাস করে না। ধরো আমি আবেদন করলাম, আহমেদাবাদে দেখতে পাচ্ছ কাট অফটা 72 গেছে। ব্যাঙ্গালোরে দেখো এটা কোন ক্যাটাগরি যায় না, 30 গেছে, 30। তো কেউ যদি 30 পেয়ে পাস করে, সে যদি ব্যাঙ্গালোরে আবেদন করতো তাহলে কিন্তু 30 পেয়ে পাস করতো। কিন্তু সে যদি এই জায়গাটা আবেদন করতো, দেখতে পাচ্ছ যদি সেম ক্যাটাগরিতে SC-তেই দেখো, SC-তে কিন্তু 57 পেয়ে পাস করতে হতো। মানে এই একটা কাট অফের হেরফের কিন্তু আছে। আমি যদি জেনারেলি কথা বলি, জেনারেল দেখো 72, 77, 77, 64, 72, 71, 68, 82, 72, 77, 66, 88, ঠিক আছে, এরকমভাবে চলছে। মানে সব 60-এর ঘরে, 50-এর ঘরে 2-1টা দেখলাম যে 57 পেয়েছে। এই যে মুজাফফরপুর দেখো, মুজাফফরপুরে যারা জেনারেল তাদের কিন্তু 57.97, অর্থাৎ 98, ধরো 98 স্কোরে চান্স পেয়েছে। কিন্তু অন্য যদি কেউ আবেদন করে অন্য কোনো জোনে, দেখো সেকেন্দ্রাবাদে আবেদন করলে 77 পেতে হতো। তাহলে এই যে 20টা নাম্বারের ডিফারেন্স রয়েছে, 20টা নাম্বার কিন্তু যথেষ্টই
যথেষ্টই বেশি নাম্বার, 20 নাম্বারের ডিফারেন্স মানে প্রচুর বেশি। তো কেউ যদি ধরো 60 পেয়েছে এবং সে 60 পেয়ে ধরো এই সেকেন্দ্রাবাদে আবেদন করছে, সে কিন্তু সুযোগটা পেলো না, কিন্তু সেই 60 পেয়ে যদি সে মুজাফরপুরে আবেদন করতো তাহলে কিন্তু অনায়াসে চাকরিটা পেয়ে যেত। বুঝতে পেরেছি? তাহলে সেফ জোনগুলো আমি বলে দিচ্ছি কিছু কিছু, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট যদি বলি যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি আবেদন করতে চাও, আমি বলবো ভাই কলকাতাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ কলকাতায় কাট অফটা প্রতিটা ভ্যাকেন্সিতে কাট অফ কিন্তু হাই থাকে। তো আমি বলবো কলকাতাকে মানে যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি তোমার স্কোর ভালো থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কলকাতাকে বাদ দিয়ে আবেদন করো, ঠিক আছে? অন্য জোন আছে অনেক, ঠিক আছে? সেটা মালদা হতে পারে, সেটা শিলিগুড়ি হতে পারে। শিলিগুড়ির ক্ষেত্রেও কাট অফটা এখন বেশ ভালোই যাচ্ছে, খুব একটা কম না। আমি দেখিয়ে দিই শিলিগুড়ির ক্ষেত্রে, এটা দেখো মালদার ক্ষেত্রে 61, শিলিগুড়ির ক্ষেত্রে দেখবে, শিলিগুড়ির ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সিটা কম থাকে ওই জন্য একটু আবেদনটা বেশি হয়। আচ্ছা, এখানে সম্ভবত শিলিগুড়িটা এই তো 67। তো যাই হোক, মানে কাট অফের ওই একটু হেরফের আছে। তো শিলিগুড়িতে কাট অফটা বেশি যায় কারণ এখানে কাট অফ মানে সিট সংখ্যাটা কম থাকে। তো সেফ জোন যদি বলো পশ্চিমবঙ্গের মধ্যে, আমি বলবো ভাই মালদাতে আবেদন করো। আর যদি বাইরে যেতে চাও, আমি বলবো কয়েকটা জোন, ঠিক আছে? কিছু জোন বলছি, যেমন দেখো ওই তোমার বললাম যে একটা হচ্ছে তোমার এই মুজাফরপুরে একটা ভালো হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? আর একটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভুবনেশ্বর। ভুবনেশ্বরে কাট অফ দেখছো তো এই 71 গিয়েছে, বাট এত কাট অফ যায় না। বিভিন্ন যে দেখবে যখন ভ্যাকেন্সি বেরোয় না, যেমন রেলের এলপি বেরিয়েছিল তখনও দেখেছিলাম ভুবনেশ্বরে আবেদনটা বেশি করে কিন্তু কাট অফটাও কম যায়, ঠিক আছে? প্রতি বছর দেখা গেছে ভুবনেশ্বরে কাট অফটা কম থাকে। এখানে 71 দেখছো বলে হয়তো ভাবছো যে প্রতি বছরে 71 যায়, কিন্তু নয়, কম বেশি থাকে। কিন্তু ভুবনেশ্বরে প্রথম থেকেই সব মানে আবেদন করলে ওখানে ভ্যাকেন্সিটা বেশি থাকে বলে অনেকেই কিন্তু চান্সটা পেয়ে যায়, ঠিক আছে? তো অনেক জায়গায় আছে, যেমন কলকাতা কোনো দিনই কাট অফ কমবে না, সে তোমার ভ্যাকেন্সি বেশি থাকলেও কমবে না, সে ভ্যাকেন্সি কম থাকলেও কমবে না, ওটা চিরকাল একদম কিন্তু হাই লেভেলে থাকে, ঠিক আছে? ওগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করো। সেকেন্দ্রাবাদ প্রচুর হার্ড লেভেল কম্পিটিশন। ওকে, তারপর বলে দেখতে আমাদের বিলাসপুরটা ঠিক আছে তাও, ওকে? আমেদাবাদ এগুলো কিন্তু বেশ হাই ফাই লেভেলে কাট অফ যায়, এগুলো কোনো দিন কমে না, ঠিক আছে? এগুলো চেষ্টা করো একটু অ্যাভয়েড করার। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু লাইক শেয়ারগুলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করো নিজে নিজে জেলার নাম। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।